হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে যে টপিকটা আলোচনা করব, বাংলা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা থেকে কিন্তু বিগত যতগুলো আমাদের টেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে। 2014, 2017, 2023 প্রত্যেকটা ইয়ারে কিন্তু কিছু না কিছু প্রশ্ন কিন্তু এই টপিক থেকে এসছে। এই টপিকটার নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আজকে আমরা পার্ট 1 আলোচনা করছি, কারণ এই ক্লাসটা অলরেডি আমরা কিন্তু কালকে গত রাত্রে পেড ব্যাচে করিয়েছিলাম। তো সেখানে একটু নেটওয়ার্কের মানে টেকনিক্যাল ফল্টের জন্য ক্লাসটা রেকর্ড হয়নি বলে আজকে রেকর্ডিং করে আবার তোমাদেরকে প্রোভাইড করছি। তো পার্ট 1টা তোমরা আজকে ফ্রিতে সবাই করতে পারবে, কিন্তু সেকেন্ড পার্টটা আমাদের ব্যাচই করানো হবে। তো পার্ট 1টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে ক্লাসটা করো। প্রত্যেকটা জিনিস এতটা কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানো হবে যে দেখবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্নও থাকবে না, সব প্রশ্নই কিন্তু এর মধ্যে থেকেই পাবে। তো যারা কিন্তু নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর রেগুলার ক্লাসের জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করো। ওকে, চলো তাহলে। চলো, দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ, স্ক্রিন ক্লিয়ার? তাহলে আজকে আমরা বাংলা ব্যাকরণ যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। তোমরা প্রত্যেকেই জানো যে 2014 আমাদের যতগুলো টেট পরীক্ষা হয়েছে, আমাদের রাজ্যে যতগুলো টেট পরীক্ষা হয়েছে, ঠিক আছে, আমাদের রাজ্যে যতগুলো টেট পরীক্ষা হয়েছে 2014, 2017, 2023, অর্থাৎ 14, 17, 23 প্রতিবার কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে। এবং আগামী দিনে 2024 সালের ডিসেম্বর মাসে তোমাদের টেট পরীক্ষা হতে চলেছে, সেখানেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। তাই এই টপিকটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে যে ক্লাসটা ইউটিউবে দেওয়ার কথা ছিল না, কারণ এই ক্লাসটা রাত্রে তোমাদেরকে ব্যাচে করিয়েছিলাম। কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ক্লাসটা রেকর্ড হয়নি, তো সেই জন্য আবার কিন্তু ক্লাসটা আমাকে মানে রেকর্ডিং করতে হচ্ছে। তো সেই ভিত্তিতে তোমরা প্রত্যেক ক্লাসটা করো, ঠিক আছে? দেখো প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ধ্বনি কাকে বলে। আমরা দেখো বলছে আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য, তাহলে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য শব্দকে আমরা বলবো কি ধ্বনি। তাহলে ধ্বনি শুধুমাত্র কাদের? এই ধ্বনি শুধুমাত্র রয়েছে কাদের? মানুষের বা হিউম্যান বিংস, ঠিক আছে? তাহলে ধ্বনি শুধুমাত্র কারা উচ্চারণ করতে পারে? শুধুমাত্র মানুষ উচ্চারণ করতে পারে। বোঝা গেল? তাহলে মানুষের এটাকে আমরা কি বলবো? ধ্বনি বলবো। এটা কিন্তু ভালো করে মনে রেখো। ওকে, এবার চলে আসি আমরা বর্ণ। বর্ণটা কি দেখো, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়। তাহলে ধ্বনির লিখিত রূপকে কি বলবো? আমরা ধ্বনির লিখিত রূপকে কি বলবো? বর্ণ। যেমন দেখো আমি একটা ধ্বনি বলছি অ, এটা হচ্ছে কি অ, তাই তো? এটা অ, আমরা জানি। যখন আমি মুখে উচ্চারণ করছি দেখো অ, এটাকে কি বলবো? ধ্বনি। কিন্তু যখন আমরা এই অটাকে খাতাতে লিখবো, যখন আমরা এই অটাকে খাতাতে লিখবো, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে আমাদের কি বলতো? একদম বর্ণ। ক্লিয়ার? তাহলে ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? বর্ণ বলবো। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ কি বলা হয়? বর্ণ। তাহলে আমাদের যে কোনো ভাষা, ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, চাইনিজ হতে পারে, যে কোনো ভাষা, তাহলে যে কোনো ভাষার ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম অংশ বা ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? বর্ণ। এই পয়েন্টটাও কিন্তু ভালো করে মনে রেখো তোমাদের পরীক্ষার জন্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু ভালো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ কি বলা হয়? বর্ণ বলা হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সেকেন্ড কি বলছে দেখো, বর্তমানে বাংলা ভাষায় মোট 11টি স্বরবর্ণ আছে। কটি স্বরবর্ণ আছে? মোট কিন্তু 11টি স্বরবর্ণ আছে। যেমন দেখো অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও আর ও। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা আমাদের স্বরবর্ণ। বোঝা গেল? তাহলে এগুলোকে আমরা বলবো কি? স্বরবর্ণ। তাহলে বাংলা ভাষায় মোট কতটি আমাদের স্বরবর্ণ রয়েছে? বাংলা ভাষায় মোট আমাদের 11টি কিন্তু স্বরবর্ণ রয়েছে। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষায় মোট আমাদের টোটাল 11টি স্বরবর্ণ রয়েছে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার সবার?
তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30 তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো এবার নেক্সট জিনিসটা, এখানে একটা জিনিস বোঝো ভালো করে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ জানলাম যে আমাদের যে বাংলা ভাষা রয়েছে, তো বাংলা ভাষায় মোট স্বরধ্বনির স্বরবর্ণের সংখ্যা কটি পেলাম? আমরা দেখলাম স্বরবর্ণের টোটাল সংখ্যা পেলাম কয়টি? 11টি, তাই তো? টোটাল কিন্তু আমরা এখানে স্বরবর্ণের সংখ্যা আমরা পেয়ে গেলাম 11টি। এই জিনিসটা ভালো করে বোঝো। কিন্তু যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এমনটা দিয়ে দেয় যে আমাদের বাংলা ভাষায় মোট কতগুলি স্বরধ্বনি রয়েছে, কথাটা বুঝতে পেরেছো? আমাদের বাংলা ভাষায় মোট কতগুলি স্বরধ্বনি রয়েছে, তাহলে আনসার কি করবে বলো? পরীক্ষা কিন্তু বলেনি বর্ণ কাকে বলে, বলেনি, বলেছে কি স্বরধ্বনি কটা আছে। তখন আমরা কি আনসার করবো দেখে নাও। জিনিসটা একটু বোঝো, এখানে কি লেখা আছে জিনিসটা একটু বোঝো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়। দেখো এখানে আছে কি ধ্বনি, ওকে, এটা হচ্ছে কি ধ্বনি আর এটা হচ্ছে বর্ণ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ, আ, হস্যই, হস্যু, এ আর ও, এইগুলো কি? এগুলোকে আমরা ধ্বনি বলবো। দেখো অ, আ, হস্যই, হস্যু, এ, ও, এগুলোকে ধ্বনি বলবো, আবার এইগুলোকে আমরা কি বলবো? বর্ণ বলবো। ভালো করে জিনিসটা বোঝো, এগুলোকে আমরা ধ্বনিও বলবো, আবার এগুলোকে আমরা বর্ণ বলবো। কোনগুলো? অ, আ, হস্যই, হস্যু, এ আর ও, এগুলোকে ধ্বনিও বলা যায় আবার বর্ণ বলা যায়। কিন্তু দেখো এই এই যে এটাকে কিন্তু আমরা কিন্তু কি বলবো না, কিন্তু বর্ণ বলবো না। এটাকে আমরা কখনোই বর্ণ বলবো না, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ধ্বনি। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কি, হলো স্বরবর্ণ, অপশন নাম্বার বি হলো কি স্বরধ্বনি, অপশন নাম্বার সি দিল ধরো মানে উভয়, আর অপশন নাম্বার ডি দিল ধরো ব্যঞ্জন ধ্বনি, এরকম ধরো অপশন দিল, তখন তোমরা কি করবে আনসার? অবশ্যই কি হচ্ছে একটি স্বরধ্বনি, কখনো স্বর বর্ণ কিন্তু না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখো, আবার এই জিনিসটা বোঝো, দীর্ঘই, দীর্ঘ, রি আর ওই আর ও, এই যে এইগুলো একটা, দুটো, তিনটে, চারটে আর এই পাঁচটা করা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা কি? এই পাঁচটা হচ্ছে আমাদের কিন্তু বর্ণতে আছে, কিন্তু ধ্বনিতে নাই। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি এরকম প্রশ্ন দিয়ে যায় নিচের কোনগুলি স্বরধ্বনি নয়, ভালো করে বোঝো প্রশ্নটা, নিচের কোনগুলি স্বরধ্বনি নয়, অপশন দিয়ে দিল অ, আ, হস্যই, এগুলো তোমাদের মক টেস্টে দেবো, ঠিক আছে? মক টেস্টে কোশ্চেন যখন করবো তখন দেবো। তারপর 2 নম্বর অপশনে বলবে কি অ, আ, হস্যু, রি, এরকম গুলিয়ে দেবে, এইভাবে কিন্তু তোমাদের গুলিয়ে দেবে প্রশ্নগুলো। ক্লিয়ার? তাহলে তখন কিন্তু তোমাদের আনসার করতে হবে কি দীর্ঘই, হস্যু, রি, ওই আর ও, এই যে মানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমাদের ধ্বনিতে নেই, তাহলে এগুলো কি? এগুলো শুধুমাত্র বর্ণ। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে বর্ণ, এগুলোকে আমরা ধ্বনি বলবো না। কারণটা কি? দেখো আমি ধরো একটা লিখছি কয় হস্যি কি, ঠিক, আবার আমি লিখছি ধরো কয় দীর্ঘি কি, যখন আমি লিখছি তখন আমি জানি এটা কয় হস্যি আর এটা কয় দীর্ঘি, যখন উচ্চারণ করছি তখন কি বলছি? কি, তখন এই কয়ের যে কি, এই কি এর উচ্চারণ কয়ে দীর্ঘি না কয়ে হস্যি, এটা কি আমরা বলতে পারছি? পারছি না। তাই এই যে হস্যই বা দীর্ঘই, দীর্ঘইটা কিন্তু আমাদের ধ্বনিতে নেই। ক্লিয়ার? ঠিক তেমনি তাহলে আমাদের ধ্বনিতে কি কি নেই দেখো, ধ্বনিতে নেই আমাদের এই পাঁচটা, এই দীর্ঘই,
হ্রস্ব, রি, ওই আর ঔ, এই পাঁচটা কিন্তু আমাদের ধ্বনিতে নেই, কিন্তু বর্ণতে আছে। তাহলে টোটাল কটা ধ্বনি পেলাম বলো তো? তাহলে আমাদের স্বরধ্বনি কটা পেলাম? আমরা স্বরধ্বনি পেলাম, দেখো একটা, দেখো কালিটা চেঞ্জ করি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, একটা, সাতটা, ঠিক আছে, সাতটা, সাতটা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের টোটাল স্বরধ্বনি কটা রয়েছে? স্বরধ্বনি রয়েছে টোটাল সাতটা। জিনিসটা ক্লিয়ার? তাহলে টোটাল স্বরধ্বনি রয়েছে কটা? সাতটা কিন্তু স্বরধ্বনি রয়েছে। তাহলে টোটাল স্বরবর্ণ কটা রয়েছে? আমরা প্রত্যেকেই জানি যে স্বরবর্ণ টোটাল রয়েছে আমাদের 11টা। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? তাহলে টোটাল স্বরধ্বনি রয়েছে কটা? আমাদের টোটাল স্বরধ্বনি রয়েছে সাতটা, কিন্তু স্বরবর্ণ কটা রয়েছে আমাদের? 11টা। এই জিনিসটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ওকে? আর আমাদের তাহলে ধ্বনি কটা নেই? স্বরবর্ণতে আছে, বর্ণতে আছে, ধ্বনিতে নেই। কটা? সেটা 5টা। এই জিনিসটা ভালো করে মনে রেখো, গুলিয়ে ফেলো না। আর একটা প্রশ্ন আসতে পারে যে প্রাদেশিক ধ্বনি, ভালো করে বোঝো, প্রাদেশিক ধ্বনি কাকে বলা হয়? ভালো করে বোঝো, প্রাদেশিক ধ্বনি কাকে বলা হয়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অবশ্যই আনসার করবে আ। ঠিক আছে? আকে কি বলা হয়? আকে বলা হয় কি? প্রাদেশিক ধ্বনি বলা হয়। ঠিক আছে? এটা কিন্তু প্রাদেশিক যে ধ্বনি, সেটা কিন্তু আমাদের বর্ণমালাতে নেই। কিন্তু এই যে এই আটা কিন্তু বর্ণতেও আছে, ধ্বনিতেও আছে। কিন্তু পরীক্ষা যদি প্রশ্নটা এমন দেয় যে নিচের কোন প্রাদেশিক ধ্বনিটি বর্ণমালাতে নেই, তাহলে আনসার করবে কি? আ। এবার পরীক্ষায় তো গুলিয়ে ফেলবে তোমরা, তোমরা প্রত্যেকে জানো সে আর আ এগুলো তো বর্ণতে আছে, তাহলে এটা তো আনসার হবে না। হবে, কারণ বলে দিয়েছে প্রাদেশিক। বুঝতে পেরেছো? তাই এই কথাটা মাথায় রেখো, যখন তোমাকে বলবে যে প্রাদেশিক কোন ধ্বনিটি বর্ণমালায় নেই, তখন তোমরা আনসার করবে কি? আ। ক্লিয়ার সবার? তারপর নেক্সট দেখো, তারপরে আবার একটা জিনিস দেখো, এবারে আমরা পড়বো কি? ব্যঞ্জন বর্ণ। দেখো ব্যঞ্জন বর্ণটা কি রয়েছে? তাহলে ব্যঞ্জন বর্ণ দেখো, এইগুলো যে সব ব্যঞ্জন, ক, খ, গ, ঘ, একবার পড়ে নাও। ঠিক আছে? একবার পড়ে নাও। এগুলো সবই কিন্তু ব্যঞ্জন। আবার এইগুলোকে কি বলবো আমরা? ধ্বনিও বলবো। তাহলে এই বর্ণগুলো কি? এই বর্ণগুলো হচ্ছে ধ্বনিতেও আছে, বর্ণতেও আছে, দেখো দুটোতে আছে। কিন্তু এবার লক্ষ্য রাখো, এই যে ইও, মূর্ধন্য, তার মূর্ধন্য স, অন্তুস্থ ব, তারপরে এটা অন্তুস জ, দৈন্ত স, ঠিক আছে, ডয় শূন্য ঢ, খণ্ডত্ব, অনেশ্বর, বিসর্গ, আর এই চাঁদ, এই যে এইগুলো, এই বর্ণগুলো বর্ণতে আছে, কিন্তু এগুলো কিন্তু ধ্বনিতে নেই। জিনিসটা ভালো করে বোঝো। কারণ দেখো, এই ইঁর উচ্চারণ কিন্তু আমরা করতে পারি না। কারণটা কি? এই ইঁর উচ্চারণ আমরা এইটা করি, বোঝা গেল? এটার উচ্চারণ করি, তাই এটার উচ্চারণ কিন্তু আমাদের হবে না। আর এই ত, এই খণ্ডত্বের উচ্চারণ আমরা কি করি? খণ্ডত্বের উচ্চারণ আমরা তয়ের মতো করে করি। জিনিসটা বুঝতে পেরেছো? আর এই বয়ের উচ্চারণ তো আমরা করতে পারি না, অন্তস্থ বয়ের উচ্চারণ আমরা করতে কখনোই পারি না। যেমন দেখো, আমি একটা লিখছি স্বাধীন। ঠিক আছে? এই যে স্বাধীন সব মানে লিখলাম শব্দটা, বলো স্বাধীন। এই যে এখানে ব আছে কিন্তু শয়ে বয়, এই বয়ের কি উচ্চারণ আমরা করতে পারছি? একদমই পারছি না। তাহলে অন্তস্থ বয়ের কিন্তু উচ্চারণ হয় না, শুধুমাত্র বর্ণতেই হয়। তারপর একটা জিনিস দেখো, মূর্ধন্য ষ, ঠিক আছে, এই যে মূর্ধন্য ষ, আর কি রয়েছে দেখো, দন্ত স, এইগুলো কিন্তু আমাদের ধ্বনিতে নেই, কিন্তু বর্ণতে আছে। কিন্তু তালেও বর্ষ, এই তালবস্য কিন্তু ধ্বনিত রয়েছে, বর্ণত রয়েছে। বোঝা গেল? তালবস্য ধ্বনিত রয়েছে, আবার বর্ণত রয়েছে। এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার সবার? চলো, আর এটা দেখো, এটা হচ্ছে ওই, ওইটা কি? ওইটা হচ্ছে, আমরা ওই বলি, ওইটা কিন্তু ধ্বনিতে আছে কিন্তু বর্ণতে নেই। এটা এটা ও অন্তস্থ ওই, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বেসিক্যালি তোমাকে যেটা ভালো করে মনে রাখতে হবে, আমি আরেকবার বলে দিই, ভালো করে মন দিয়ে শোনো, কারণ এগুলো থেকে কিরকম প্রশ্ন আসতে পারে তোমরা ভালো করেই জানো। তাহলে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে? নিচের এরকম প্রশ্ন দেবে, নিচের কোনটি ধ্বনিতে আছে কিন্তু বর্ণতে নেই, যে 4টে অপশন থাকবে, বুঝতে পারছো? আর ওই 4টে অপশন কিন্তু শুধু ক, ভালো করে বোঝো, শুধু ক অপশন
অপশন এ, ক, অপশন মানে বি, খ, এইভাবে দেবে না। ক, তারপর চ, এরকম 4-5টা করে দিয়ে দিবে, বুঝতে পারছো? 4-5টা করে দিয়ে দিবে, তার ফলে পরীক্ষাতে তোমাদের কিন্তু গুলিয়ে যাবে। তাই রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের, রেগুলার প্র্যাকটিস। জিনিসটা ক্লিয়ার? তাহলে যদি আমরা মনে রাখতে পারি এই বর্ণগুলো আমাদের ধ্বনিতে নেই, বর্ণতে আছে, তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারবো। তাহলে এইখান থেকে একটা কনক্লুশন করতে পারি না? তাহলে আমরা এখানে কনক্লুশন করতে পারি, দেখো আমরা এখানে একটা জিনিস ভালো করে মনে রাখতে পারি, আমাদের বর্ণমালায়, কি বললাম, আমাদের বর্ণমালায় ধ্বনির তুলনায় কিন্তু বর্ণের সংখ্যা বেশি। বোঝা গেল? তাহলে আমাদের বর্ণমালায় ধ্বনির তুলনায় কিন্তু বর্ণ সংখ্যা বেশি। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু টেট 2014 এসেছিল। ঠিক আছে, টেট 2014 এই প্রশ্নটা এসেছিল যে আমাদের বাংলা বর্ণমালায় ধ্বনি যতগুলো রয়েছে তার থেকে বেশি কিন্তু বর্ণ রয়েছে। এই জিনিসটা ভালো করে মনে রেখো। ক্লিয়ার? এবার চলো নেক্সট দেখো। নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি হ্রস্বস্বর। হ্রস্বস্বর কোনটাকে বলছে দেখো, বলছে যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলছে কি হ্রস্বস্বর। হ্রস্বস্বর কটি রয়েছে দেখো, অ, হর্ষই, হস্যু আর রি, এই চারটি। কটি? এই চারটি। এই চারটিকে আমরা কি বলবো? হ্রস্বস্বর বলবো, কারণ এগুলো উচ্চারণ করতে আমাদের খুবই কম পরিমাণে সময় লাগে। তাহলে এগুলো উচ্চারণ করতে আমাদের খুবই কম পরিমাণে সময় লাগে বলে এগুলোকে আমরা কি বলবো? হ্রস্বস্বর বলবো। তাহলে কটি রয়েছে? চারটি, অ, হর্ষই, হস্যু আর রি। এবার চলে আসে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কোনগুলো? যেগুলো উচ্চারণ করতে আমাদের অনেক বেশি সময় লাগে। যেমন দেখো, আ, দীর্ঘই, দীর্ঘু, এ, ওই, ও, ঔ, মোট 7টি। এই 7টি আর এই 4টি যোগ করলে হয় 11টি। বোঝা গেল? তাহলে হ্রস্বস্বর রয়েছে 4টি আর দীর্ঘস্বর রয়েছে আমাদের 7টি। ভালো করে কিন্তু এগুলো মনে রেখো, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়। নেক্সট দেখো প্লুতস্বর। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্লুতস্বর। প্লুতস্বরটা কি? যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘ রূপে উচ্চারণ করা হয় তখন তাকে আমরা বলবো প্লুতস্বর। এটি কমপক্ষে 3 মাত্রার হবে। এটি কমপক্ষে কয় মাত্রা হবে? 3 মাত্রার। তাহলে যখন কোনো স্বরধ্বনিকে বা যখন কোনো স্বরধ্বনিকে আমরা দীর্ঘ রূপে উচ্চারণ করব সেগুলোকে আমরা বলবো কি? প্লুতস্বর। ক্লিয়ার? সেগুলোকে আমরা বলবো প্লুতস্বর। একটা জিনিস ভালো করে মনে রাখো, একটা জিনিস ভালো করে মনে রাখো, আমাদের প্লুতস্বর, প্লুতস্বর কিন্তু আমাদের কিন্তু মানে বর্ণতে হয় না, সবসময় ধ্বনিতে হয়। প্লুতস্বর কখনো বর্ণতে হয় না, কারণ উচ্চারণের ওপর নির্ভর করে ভাগ করছে। ভালো করে জিনিসটা বোঝো, তোমরা জিনিসটা ভালো করে বোঝো। প্লুতস্বর, স্বর মানে কি? ধ্বনি, স্বর মানে ধ্বনি। তাই প্লুতস্বর কখনো আমাদের প্লুত বর্ণ হবে না, সবসময় এগুলো ধ্বনিতে আসবে, কারণ এগুলো আমরা উচ্চারণ করার সময় দীর্ঘ হবে, কখনো লেখার সময় তো দীর্ঘ হবে না। ঠিক তেমনি এখানে দেখো, জিনিসটা ভালো করে বোঝো, এই যে হ্রস্বস্বর, দীর্ঘস্বর, এগুলো কি? এগুলো সব এক একটা ধ্বনি। বোঝা গেল? এগুলো হচ্ছে এক একটা ধ্বনি কিন্তু। ওকে, দেখো তারপর চলে আসে যৌগিক স্বর। যৌগিক স্বর দেখো বলছে, যৌগিক স্বর হলো সেই স্বরধ্বনি যারা একাধিক স্বরের যোগে গঠিত হয়, একে কি বলছে? যৌগিক স্বর বলছে। তাহলে যৌগিক স্বরগুলো কি? যৌগিক স্বর বলতে বোঝাচ্ছে যখন দুটো স্বরধ্বনি, কি বললাম? যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি বসে একটি স্বরধ্বনিতে রূপান্তরিত হয় তাকে বলছে যৌগিক স্বরধ্বনি। যেমন দেখো এটাকে কি বলছে? সন্ধিস্বর বলছে বা সন্ধ্যাক্ষর বলছে। তাহলে যৌগিক স্বরধ্বনিকে কি বলছে? সন্ধিক্ষর বা সন্ধ্যস্বর। এটাকে ইংরেজিতে কি বলছে? ডাবল ভয়েল। কি বলছে? ডাবল ভয়েল। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলছে ডাবল ভয়েল বা ডিপথং। এটা কিন্তু ভালো করে মনে রেখো, যৌগিক স্বরকে কি বলা হয়? ডাবল ভয়েল বা ডিপথং বলা হয়। তাহলে কটি রয়েছে যৌগিক স্বর? আমাদের বাংলা বর্ণ স্বরবর্ণর মালায় দুটি রয়েছে আমাদের কিন্তু, মানে স্বর, যৌগিক স্বর। একটা হচ্ছে কি ওই, আর একটা হচ্ছে কি ঔ। এইটা দেখো, এই যে ওই, এই ওইটাকে আমরা লিখবো কি করে? অ যোগ হস্যাই। ঠিক আছে, ওই। আবার আমরা এটা লিখতে পারি ও
যোগ হস্যাই। ক্লিয়ার? আবার এখানে দেখো ঔ, ওটাকে আমরা কি লিখবো? অ যোগ হস্যু, কি হবে? ও হবে। আবার এটা কি হবে? এটা হবে, এটা হচ্ছে হস্যু হবে, ঠিক আছে, এটা হস্যু হবে। তাহলে কি হবে? এটা ও যোগ হস্যু, ঔ। বোঝা গেল? তাহলে আমাদের যৌগিক স্বরধ্বনি কটি রয়েছে? আমাদের যৌগিক স্বরধ্বনি রয়েছে, এক হচ্ছে কি ওই আর ও, এগুলো হচ্ছে কি যৌগিক স্বর বলা হয়। ক্লিয়ার? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ জিনিসটা বোঝো। বলছে যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তাদেরকে আমরা ব্যঞ্জন বর্ণ বলবো। কারণ এটা আমরা ছোট থেকেই পড়ে আসছি, এটা আমাদের তো বোঝানোর কিছু নেই। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সকল বর্ণগুলো স্বরবর্ণ ছাড়া উচ্চারণ করতে পারি না, সেগুলোকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। এবার দেখো বলছে ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারিত হওয়ার সময় আমাদের এটা স্থায়ী, এটা হচ্ছে কি শ্বাসবায়ু হবে, ঠিক আছে, এটা শ্বাসবায়ু হবে, এটা ভুল আছে। শ্বাসবায়ু মুখ দিয়ে বাইরে আসিবার পথে কোনো না কোনো স্থানে বাধা পায়। তাহলে আমরা যখন কোনো বর্ণ উচ্চারণ করছি, আমাদের যে শ্বাসবায়ু সেটা আমাদের মুখের ভেতরে কোনো না কোনো জায়গায় বাধা পাচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণ বলবো। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সাংকেতিক রূপ। তাহলে সাংকেতিক রূপ বলতে কি বোঝায়? খুবই ভালো জিনিস এটা। বলছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যবহৃত স্বরবর্ণগুলিকে সাংকেতিক রূপ বলা হয়। যেমন দেখো কাকু, এই যে শব্দটা দেখো কাকা, এই কয়াকার লিখেছি, এই কয়াকার যদি আমি ভাঙি কি লিখবো? ক যোগ আ। দেখো এই আকার, এই যে আকার লিখেছি, এই যে এটা হচ্ছে সাংকেতিক রূপ। তাহলে এই আকার, এটা হচ্ছে আকার হবে, তাহলে আকারের সাংকেতিক রূপ এটা। তাহলে কি এই হর্ষই, এই হর্ষই সাংকেতিক রূপ কি হবে? হর্ষই সাংকেতিক রূপ এটা, তাই তো। দীর্ঘই সাংকেতিক রূপ কি হবে? দীর্ঘই সাংকেতিক রূপ হবে এইটা। বোঝা গেল? হস্যুর সাংকেতিক রূপ কি হবে? হস্যুর সাংকেতিক রূপ হবে এইটা। এইগুলোকে কি বলবো আমরা? সাংকেতিক রূপ বলবো। কিন্তু আমাদের বাংলা বর্ণমালায় অ এর কিন্তু কোনো সাংকেতিক রূপ নেই। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন স্বরবর্ণের সাংকেতিক রূপ নেই, তাহলে আনসার কি হবে? অ। অ এর কিন্তু কোন রকম সাংকেতিক রূপ আমাদের নেই। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কি স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ কোনগুলো? স্পর্শ বর্ণ হচ্ছে ক থেকে, তাহলে ক থেকে ম পর্যন্ত টোটাল 25টা, টোটাল 25টি বর্ণকে আমরা কি বলবো? স্পর্শ বর্ণ বলবো। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত টোটাল 25টি বর্ণকে আমরা কি বলবো? স্পর্শ বর্ণ বলবো। তাহলে কটি বর্গ আছে? এখানে মোট 5টি বর্গ আছে। তাহলে 5 গুণিত 5 সমান সমান 25টা, কারণ প্রত্যেকটি বর্গে কটি করে বর্ণ রয়েছে? 5টি করে। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটি বর্গ সম্পর্কে ডিটেলসে পড়বো। দেখো প্রথম বর্গ, তাহলে প্রথম বর্গকে আমরা কি বলবো? ক বর্গ বলবো। কি বলবো? প্রথম বর্গকে আমরা কি বলবো? ক বর্গ বলবো। তাহলে ক বর্গের উচ্চারণের স্থান দেখো, জিভা মূল। আমাদের যে জীব রয়েছে, ভালো করে দেখো, আমাদের যে জীব রয়েছে তার যে মূল রয়েছে, সে জিভার যে মূল এবং কণ্ঠ, আমাদের গলার যে কণ্ঠ রয়েছে সেটা স্পর্শ করে। অর্থাৎ আমাদের যে ক, খ, গ, ঘ, ঞ, এই যে বর্ণগুলো দেখো, বর্ণগুলো কিন্তু আমাদের একদম আমাদের মুখের ভেতর থেকে উচ্চারণ হচ্ছে।
অর্থাৎ জিভার যে গোড়া গোড়া থেকে উচ্চারণ হচ্ছে, সেই জন্য এগুলোকে কি বলা হয়, জিভামূলীয় কণ্ঠবর্ণ। বোঝা গেল? চলো নেক্সট দেখো 2 নাম্বার বর্গ। 2 নাম্বার বর্গকে কি বলছে? 2 নাম্বার বর্গকে বলছে চ বর্গ বলছে। আর চ বর্গটা কি দেখো, জিভার মধ্যভাগ এবং তালু স্পর্শ করে। আমাদের যে জিভ রয়েছে, সেই জিভের কি রয়েছে, মধ্যভাগ রয়েছে। আমাদের যে জিভ বা টাং, সেই জিভের মধ্যভাগটা কি করছে, আমাদের যে তালু, সেই তালুর ওপরের অংশটাকে স্পর্শ করছে। উচ্চারণ করে দেখো তোমরা নিজেরাই, চ ছ, দেখো উচ্চারণ করো। দেখো আমাদের যে জিভ রয়েছে, সেই জিভের মিডলের অংশটা কিন্তু আমাদের যে ওপরের তালু রয়েছে তার সঙ্গে টাচ করছে। চ ছ গুরুগির জ ঝ ইয় তার টাচ করছে। তাই এইগুলোকে কি বলা হয়, জিভার মধ্যভাগে তালু স্পর্শ করে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে ট বর্গ। ট বর্গ কোনগুলো? ট, ফ, ড, ঢ আর মূর্ধন্য। ঠিক আছে, এই 5টা বর্ণকে আমরা কি বলবো, বলছে মূর্ধা স্পর্শ বর্ণ। তাহলে মূর্ধা স্পর্শ বর্ণ কি? এই মূর্ধা মানে কি? মূর্ধা মানে হচ্ছে আমাদের যে মানে জিভের যে অগ্রভাগ, সেই জিভের অগ্রভাগটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে। মূর্ধা মানে মূর্ধা কথার অর্থ হচ্ছে, মূর্ধা কথার অর্থ হচ্ছে আমাদের জিভের মানে অগ্রভাগ, সেটাকে বলছে মূর্ধা। এর উচ্চারণের সময় কি হচ্ছে, জিভাগ্রহ উল্টায়া মূর্ধা স্পর্শ করে। ঠিক আছে, তাই এটা কি বলছে, ট বর্গ। 4 নাম্বার দেখো, ত থ দ ধ দন্তন্য। এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণকে কি বলে, এই 5টা বর্ণকে বলা হয় ত বর্গ। উচ্চারণের জিভার ওপর পাটির দন্ত স্পর্শ করে। দেখো উচ্চারণ করো, ত থ দ ধ দন্তন্য। এই প্রত্যেকটি বর্ণ দেখো আমাদের যে ওপরে যে দাঁতগুলো রয়েছে, দাঁতের যে পাটি রয়েছে, সেখানে কিন্তু আমাদের যে জিভার যে অগ্রভাগ সেটা কিন্তু স্পর্শ করছে। 5 নাম্বার বলছে প বর্গ। প বর্গ, এখানেও কিন্তু প থেকে ম পর্যন্ত বর্ণগুলো রয়েছে। আর এগুলো কিন্তু অধর এবং অষ্ট। অধর মানে কি? অধর মানে ধরো এটা আমাদের ঠোঁট, ঠিক আছে, ঠোঁট। এটা যদি ঠোঁট হয়, এই অংশটা কি বলা হয়, ওপরের অংশটা কি বলা হয়, অষ্ট। এটাকে বলা হয় কি, অষ্ট বলা হয়। বোঝা গেল? আর এই নিচের অংশটা কি বলা হয়, নিচের অংশটাকে বলা হয় অধর। বোঝা গেল? তাহলে ওপরের অংশটাকে বলা হয় অষ্ট, আর নিচের অংশটা কি বলা হয়, অধর বলা হয়। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো এবার যেটা আমাদের আরো একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কি অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ। দেখো বলছে প্রত্যেকটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো আমরা অল্প প্রাণ। তাহলে প্রথম ও তৃতীয় বর্ণকে আমরা কি বলবো, প্রথম ও তৃতীয় বর্ণকে আমরা বলবো অল্প প্রাণ। যেমন দেখো ক, গ, চ, এগুলো সবগুলোকে আমরা কি বলবো, অল্প প্রাণ। আর এখানে একটা জিনিস মাথায় রাখো, তাহলে কি বলছে, 1 নাম্বার, ঠিক আছে, আর 3 নাম্বার, 1 নাম্বার আর 3 নাম্বারকে কি বলছে, অল্প প্রাণ। আর এখানে জিনিসটা দেখো, এই জিনিসটা ভালো করে বোঝো, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে মহাপ্রাণ কাকে বলছে? মহাপ্রাণ বলছে 2 নাম্বার, মহাপ্রাণ বলছে 2 নাম্বার আর 4 নাম্বার, এগুলোকে বলছে কি মহাপ্রাণ। বোঝা গেল? দ্বিতীয় আর চতুর্থকে বলছে মহাপ্রাণ। দেখো খ, ঘ, ক্লিয়ার? এবার যেটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা দেখো, একটা শব্দ একটা আমরা টার্ম জানবো, সেটা হচ্ছে কি পিনায়ন। পিনায়ন বলতে কি বোঝায়? বলছে অল্প প্রাণ যখন মহাপ্রাণে পরিণত হয়, তখন তাকে আমরা বলবো কি, পিনায়ন। তাহলে অল্প প্রাণ যখন মহাপ্রাণে পরিণত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, পিনায়ন। ওকে, দেখো ভালো করে আমরা কি জানলাম, যে এক হচ্ছে কি অল্প প্রাণ, 2 হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে এক থেকে যখন 2 হবে, এক থেকে যখন 2 করব, এক থেকে যখন 2 এর দিকে যাব, সেটাকে আমরা বলবো কি, পিনায়ন। বোঝা গেল? এক থেকে যখন 2 এর দিকে যাব, আমরা সেটাকে কি বলবো, পিনায়ন। আবার যখন 3 থেকে 4 এর দিকে যাব, 3 থেকে 4 এর দিকে যাব, সেটাকে আমরা কি বলবো, পিনায়ন। 1 থেকে 2 এর দিকে গেলে পিনায়ন, 3 থেকে 4 এর দিকে গেলে পিনায়ন। ক্লিয়ার? যেমন দেখো কাঁঠাল, এখানে কয়াকার টয়াকলা কাঁঠাল, এই টটা কি 1 নাম্বার, আর ঠটা কি 2 নাম্বার। বুঝতে পেরেছো? 1 থেকে 2 নাম্বারে গেছি।
তাই পিনায়ন। আবার দেখো কাক, এটা কত 1 নাম্বার, এটা কত খটা 2 নাম্বার, তাহলে 1 থেকে 2 এ গেছি, এটাকে আমরা কি বলবো পিনায়ন। আবার এটা দেখো 1 নাম্বার, এটা দেখো 2 নাম্বার, তাহলে 1 থেকে 2 এ গেলে আমরা কি বলবো পিনায়ন। ঠিক তেমনি আরো উদাহরণ রয়েছে যেগুলো 3 থেকে 4 এ গেলে সেটাকে আমরা কি বলবো বলো, হ্যাঁ পিনায়ন। একটা উদাহরণ দিই দেখো, আমি ধরো লিখলাম বয়াকার, ঠিক আছে, বয়াকার গ বাঘ, বুঝতে পারছো, এই বাঘটা হয়ে গেল কি বয়াকার ঘ বাঘ। দেখো এই যে গটা কত নাম্বার 3 নাম্বার, আর এই ঘটা কত, ঘটা হচ্ছে 4 নাম্বার, বোঝা গেল। তাহলে এখানে আমরা একটা জিনিস ভালো করে বোঝো, যখন আমরা 1 থেকে 2 এ যাব সেটাকে বলবো পিনায়ন, 3 থেকে 4 এ যাব সেটাকে বলবো পিনায়ন। ক্লিয়ার? তাহলে 1 থেকে 2 এ গেলে পিনায়ন, 3 থেকে 4 এ গেলে পিনায়ন। এবার জিনিসটা ভালো করে এখানে বোঝো, এই জায়গাটা দেখো, এখানে বলছে, এখানে দেখো এই জিনিসটা ভালো করে এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বলছে অল্প প্রাণ বর্ণের সঙ্গে হকার জাতীয় শব্দ, যে অল্প প্রাণ বর্ণের সঙ্গে হকার জাতীয় শব্দ যুক্ত হলে সেটা মহাপ্রাণ হয়ে যায়। যেমন দেখো কটা কি অল্প প্রাণ, হ যুক্ত হয়ে গেছে, হ যুক্ত হলে কি হলো খ, তাহলে একের সঙ্গে যদি হ যুক্ত করি তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের কি, একের সঙ্গে যদি হ যুক্ত করি সেটা হয়ে যাবে আমাদের কি হয়ে যাবে 2 নাম্বার বর্ণ। জিনিসটা বোঝো, একের সঙ্গে যদি হ যুক্ত করি হয়ে যায় 2 নাম্বার, আর 3 এর সঙ্গে যদি আমরা হ যুক্ত করি, সরি হ হবে এটা, হ যুক্ত করি তাহলে হয়ে যাবে 4 নাম্বার। ভালো করে বোঝো, একের সঙ্গে মানে হ যুক্ত করলাম, এক মানে কি ধরো ক মানে কি একটা, মানে হ যুক্ত করো হয়ে গেল খটা কত 2 নাম্বার, ধরো চ এর সঙ্গে হ যুক্ত করো হয়ে যাবে কি ছটা 1 নাম্বার, ছটা 2 নাম্বার, এরকম। আবার এই জায়গায় দেখো বুর্গির জ এর সঙ্গে যদি হ যুক্ত করি হয়ে যাবে কি আমাদের ঝ, ঠিক আছে। আবার দেখো এই গ এর সঙ্গে যদি হ যুক্ত করি হয়ে যাবে আমাদের ঘ, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, আর এই ঘটা হচ্ছে আমাদের 4 নাম্বার। জিনিসটা বোঝা গেল, এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রেখো। তারপরে যেটা আমরা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ক্ষীণায়ন। ক্ষীণায়নটা বোঝো, বলছে মহাপ্রাণ থেকে যখন অল্প প্রাণে যাবে, তাহলে আমরা এর আগে পড়লাম যে অল্প প্রাণ থেকে মহাপ্রাণে তাকে বলছে পিনায়ন, কিন্তু বলছে মহাপ্রাণ থেকে অল্প প্রাণে আসলে সেটাকে আমরা বলবো ক্ষীণায়ন। যেমন দেখো এখানে ক্ষীণায়নটা কি বলছে, ক্ষীণায়নে বলছে 4 থেকে 3 গেছে, দেখো 4 থেকে 3 গেছে, আবার কি হবে 2 থেকে 1 আসবে, ওকে, 4 থেকে 3 যাবে, 2 থেকে 1 আসবে, সেটাকে আমরা বলবো ক্ষীণায়ন। দেখো আমি একটু লিখে দিচ্ছি খাতে, তোমরা এই জিনিসগুলো লিখে রাখো, তাহলে জিনিসটা বুঝতে সমস্যা হবে না, খুব ভালো করে বুঝতে পারবে। দেখো ক্লিয়ার, এই জিনিসটা ভালো করে বোঝো। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, আমরা যদি 1 থেকে কালিটা চেঞ্জ করে নিই, দেখো আমরা কি বলবো, ভালো করে জিনিসটা বোঝো, এখানে এই জিনিসটা একটু খাতা নোট করে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম 1 এবং 3 নাম্বার, ঠিক আছে, 1 এবং 3 নাম্বার বর্ণ, দেখো 1 এবং 3 নাম্বার বর্ণ, ঠিক আছে, 1 এবং 3 নাম্বার বর্ণকে আমরা কি বলবো অল্প প্রাণ, অল্প প্রাণ, ক্লিয়ার। 1 এবং 3 নাম্বারকে অল্প প্রাণ। আবার কি বলছে দেখো 2 আর 4, 2 আর 4 কে আমরা কি বলবো, 2 আর 4 কে আমরা কি বলবো বলো, একদম মহাপ্রাণ, তাই তো। তাহলে 1 এবং 3 নাম্বারকে বলবো অল্প প্রাণ, আর 2 ও 4 নাম্বার বর্ণকে আমরা কি বলবো মহাপ্রাণ। এবার যেটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, দেখো যখন আমরা 1 থেকে 2 এর দিকে যাব, 1 থেকে 2 এ যাব, সেটাকে আমরা কি বলবো অল্প প্রাণ থেকে মহাপ্রাণ আসছি, সেটাকে আমরা বলবো পিনায়ন। লিখে রাখো ভালো করে, পিনায়ন। জিনিসটা ক্লিয়ার। আবার কি বলছে দেখো 3 থেকে 4 এ গেলে, 3 থেকে 4 এ গেলে আমরা তাকে কি বলবো পিনায়ন। ক্লিয়ার, 1 থেকে 2 এ গেলে পিনায়ন, 3 থেকে 4 এ গেলে পিনায়ন। আবার দেখো 2 থেকে যদি আমরা
একে আসি, সেটাকে আমরা কি বলবো? ক্ষীণায়ন। ক্লিয়ার? ক্ষীণায়ন। আবার জিনিসটা বোঝো, আবার বলছি দেখো, এখানে 4 থেকে যদি আমরা 3-এ আসি, তাহলে সেটাকে আমরা কি বলবো? 4 থেকে 3-এ আসলে সেটাকে আমরা বলবো ক্ষীণায়ন। এইটুক পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ভালো করে লিখে রাখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। 1 এবং 3-কে বলা হয় অল্প প্রাণ, 2 ও 4-কে বলা হয় মহাপ্রাণ। আবার বলছে 1 থেকে 2-এ গেলে পিনায়ন, 3 থেকে 4-এ গেলে পিনায়ন, 2 থেকে 1-এ গেলে ক্ষীণায়ন, 4 থেকে 3-এ আসলে ক্ষীণায়ন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? চলো, এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো। এখানে কি বলছে দেখো, এগুলোকে আমরা জানবো। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ। এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এবার এসেছিল, তাই তো? এখানে দেখো ভালো করে, দেখো এবার আমরা যেটা প্রথমে পড়বো, দেখো এবার আমরা যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে কি, ঘোষ বর্ণ। ঘোষ বর্ণ কোনগুলো? যেমন হচ্ছে কি 1 এবং 2, এটাকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো কি, অঘোষ বর্ণ। বোঝা গেল? অঘোষ বর্ণ। যেমন দেখো ক খ, চ ছ, ট ঠ, ত থ, এগুলো হচ্ছে কি সব অঘোষ বর্ণ। দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার। বোঝা গেল? তাহলে 1 এবং 2 কে কি বলবো আমরা? অঘোষ বর্ণ বলবো। আবার যদি এদিকে চলে আসি, দেখো এই জায়গাটা ভালো করে রাখো, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই তিনটেকে আমরা কি বলবো? এই তিনটেকে আমরা বলবো কি, অঘোষ বর্ণ। কি বলবো? অঘোষ। তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এই তিনটেকে আমরা কি বলবো? অঘোষ বর্ণ বলবো। ক্লিয়ার? এবার চলে এসো ঘোষ বর্ণ। দেখো ঘোষ বর্ণ কোনগুলো? অর্থাৎ 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে ঘোষ বর্ণ কোনগুলো? 3, 4 আর 5, এই তিনটে। 3, 4, 5 এগুলোকে আমরা কি বলবো? এই 3, 4, 5-কে আমরা বলবো অবশ্যই কি, ঘোষ বর্ণ। মনে থাকবে, এগুলোকে আমরা কি বলবো? ঘোষ বর্ণ বলবো। দেখো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এগুলোকে ঘোষ বর্ণ বলা হয়। আর ঘোষ বর্ণের অপর নাম হচ্ছে কি, নাদ বর্ণ বলা হয়। ঠিক আছে? আর যেমন দেখো ব, ভ, ম, ব, ভ, ম, কারণ কি প, ফ, এটা দেখো প, তারপরে ফ, এই দুটো কি, এই দুটো অঘোষ বর্ণ। তারপরে প, ফ, ব, ভ, ম, এগুলোকে ঘোষ বর্ণ। কিন্তু হকে কি বলা হয়? হকে বলা হয় ঘোষ বর্ণ। তাহলে আমরা দেখলাম তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এগুলোকে কি বলা হয়? এই তিনটেকে বলা হয় কি, অঘোষ বর্ণ। আর এই হকে কি বলা হয়? হকে বলা হয় ঘোষ বর্ণ। জিনিসটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার সবার? এবার জিনিসটা বোঝো। এবার আরেকটা জিনিস দেখো, বলছে কি, আবার একটা জিনিস বলছে ঘোষী ভবন। ঘোষী ভবন বলতে কি বোঝায়? বলছে অঘোষ থেকে যখন ঘোষে আসবো, সেটাকে আমরা কি বলবো? ঘোষী ভবন। তাহলে অঘোষ থেকে কিসে আসছি? ঘোষে আসছি, সেটাকে আমরা কি বলবো? ঘোষী ভবন। ক্লিয়ার? যেমন দেখো কয়াকার ক, কাক, কাক থেকে কি হচ্ছে? কয়াকার গ, কাক। চেষ্টা বোঝো, 1 থেকে কিসে আসছি? 1 থেকে কিন্তু আমরা 3-এ আসছি। 1 থেকে 3-এ আসছি, এটাকে আমরা কি বলবো? ঘোষী ভবন। 1 থেকে 3-এ আসলে কি বলবো আমরা? ঘোষী ভবন। দেখো তাহলে এখানে লিখে রাখি আমরা, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো 1 থেকে 3-এ, এখানে দেখো এখানে লিখে রাখি, তাহলে 1 এবং 2, দেখো 1 এবং 2-কে আমরা কি বলবো? অঘোষ বর্ণ। বোঝা গেল? আর 3, 4 আর 5, এগুলোকে আমরা কি বলবো? ঘোষ। বোঝা গেল? আর এখানে আরেকটা যুক্ত করো, তালবস্য, দন্তস্ব আর মূর্ধন্যস্ব, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। আর এখানে হ, হটা হচ্ছে কি আমাদের ঘোষ বর্ণ। এটা আমি লিখে দিলাম পাশে। এবার কি বলছে দেখো, 1 থেকে যখন আমি 3-এ যাব, তখন আমি কি বলবো বলো? তাকে আমরা বলবো ঘোষী ভবন। বোঝা গেল? 1 থেকে 3-এ আসলে ঘোষী ভবন। ক্লিয়ার? তাহলে 1 থেকে যখন আমরা 3-এ আসছি, সেটাকে আমরা বলবো ঘোষী, ঘোষী ভবন। আবার জিনিসটা এখানে দেখো, খেয়াল করো, দেখো এইখানে জিনিসটা ভালো খেয়াল করো কি বলছে।
এবার চলে আসে অঘোষী ভবন। অঘোষী ভবন জিনিসটা বোঝো। বলছে ঘোষ বর্ণ থেকে যখন অঘোষ বর্ণে আসি তখন আমরা সেটাকে আমরা কি বলবো দেখো। বলছে যখন ঘোষ বর্ণ থেকে অঘোষে আসবো সেটাকে আমরা বলবো ঘোষী ভবন, অঘোষী ভবন। যখন ঘোষ বর্ণ থেকে অঘোষের দিকে আসবো সেটাকে আমরা বলবো অঘোষী ভবন। যেমন দেখো বড় ঠাকুর থেকে এসছে কি বড় ঠাকুর। দেখো এই যে ট, ফ, ড, মানে এটা কত ছিল 3 নাম্বার ছিল এটা। আর এখানে দেখো এই টটা কি হচ্ছে 2 নাম্বার চলে এসছে, মানে 1 নাম্বার চলে এসছে। মানে 3 থেকে 1-এ যখন আসবো সেটা হবে অঘোষী ভবন। তাহলে এটাও আমরা লিখে রাখি দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখে রাখো। এখানে বলছে 3 থেকে, ঠিক আছে, 3 থেকে যখন 1-এ আসছি, 3 থেকে যখন 1-এ আসছি সেটাকে আমরা কি বলবো, ঘোষী ভবন, অঘোষী ভবন, অঘোষী। বুঝলো, 3 থেকে যখন আমরা 1-এ আসবো সেটাকে আমরা বলবো অঘোষী। ক্লিয়ার এই পর্যন্ত? এইভাবে তোমরা কিন্তু পড়তে হবে, এইভাবে। তার মানে কি এইভাবে তোমাকে পড়তে হবে। জিনিসটা ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা যেটা পড়বো সেটা দেখো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ জিনিসটা বুঝে নাও কি বলছে। নাসিক্য বর্ণ বলছে প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ। তাহলে প্রত্যেকটি বর্গ রয়েছে, সে বর্গের পঞ্চম বর্ণ। তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ কোনটি বলো? তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ইয়, তাই তো? এটা হবে ইয় হবে। ইয়, ইঙ, মূর্ধন্য, দন্ত্যন্য আর এই ম, এই 5টি বর্গের লাস্টের যে 5টি বর্ণ রয়েছে সেগুলোকে আমরা বলবো নাসিক্য বর্ণ। কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের যে শ্বাসবায়ু শুধুমাত্র যে মুখ দিয়েই মানে বের হবে সেমনটা নয়, নাক দিয়েও বের হয়। তাই এগুলোকে কি বলা হয়, নাসিক্য বর্ণ বলা হয় বা আনুনাসিক বর্ণ বলা হয়। বোঝা গেল? এই বর্ণগুলোকে কি বলা হয়, নাসিক্য বর্ণ বলা হয় বা আনুনাসিক বর্ণ কিন্তু বলা হয়। এই জিনিসগুলো ভালো করে কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার বলছি আসে, তাই এগুলো কিন্তু কখনো যেন ভুল করো না। ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট যে প্রশ্নটা পড়বো আমরা, নেক্সট যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের উষ্ণ বর্ণ। দেখো চলো নেক্সট দেখো। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণগুলো কি কি দেখো। এখানে বলছে যে সমস্ত বর্ণের উচ্চারণে উষ্মা অর্থাৎ শ্বাসবায়ু প্রাধান্য থাকে তাকে বলছে উষ্ণবায়ু। উষ্ণবায়ু কটি রয়েছে? উষ্ণবায়ু রয়েছে তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত্যস্ব আর এই হ। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে বর্ণ কি, চারটে বর্ণকে বলছে উষ্ণ বর্ণ। এর মধ্যে এই যে তিনটে, এই তিনটেকে বলছে কি অঘোষ বর্ণ, আর এই হকে বলছে কি ঘোষ বর্ণ। আর শীষ ধ্বনি কোনগুলো? যেগুলো শীষ বের হয়, আমরা যখন উচ্চারণ করব শীষ বের হবে, সেটা হচ্ছে তিনটে। কটা? তিনটে। ক্লিয়ার? তাহলে তালবস্য, মূর্ধন্যস্ব আর এই দন্তস্ব, এইগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে আমরা বলবো শীষ ধ্বনি। ক্লিয়ার? তাহলে কালকে তোমাদের যখন আমি লাইভ ক্লাস করাছিলাম তখন একটা জিনিস এখানে ভালো করে বুঝিয়েছিলাম তোমাদের। আরেকবার জিনিসটা বুঝে নাও। যে ধরো এখানে বলছে অপশন এ, বলছে সমস্ত সমস্ত উষ্ণ উষ্ণ বর্ণ, ঠিক আছে, সমস্ত উষ্ণ বর্ণ হচ্ছে শীষ ধ্বনি, শীষ। আর অপশন নাম্বার 2 বলছে সমস্ত সমস্ত শীষ কি হবে, উষ্ণ। ঠিক আছে? আর অপশন নাম্বার সি বলছে উভয়। অপশন নাম্বার 4 বলছে কোনোটাই নয়, কোনোটাই নয়। বলো কোনটা সত্য, কোনটা সত্য হয় বলো। তাহলে বলছে সমস্ত উষ্ণ বর্ণ শীষ বর্ণ আর সমস্ত শীষ বর্ণ উষ্ণ বর্ণ। আর অপশন নাম্বার 3 বলছে উভয়, আর অপশন নাম্বার 4 বলছে কোনোটা নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কেন দেখো, সমস্ত শীষ কিন্তু উষ্ণ,
সমস্ত শীষ ধ্বনি কটা? শীষ ধ্বনি রয়েছে কটা? তিনটে, একটা দুটো তিনটে। দেখো এই তিনটে কিন্তু এই যে উষ্ণ বর্ণের মধ্যে রয়েছে, একটা দুটো তিনটে আছে, তাই সমস্ত শীষ ধ্বনি কিন্তু উষ্ণ, কিন্তু সমস্ত উষ্ণ কিন্তু শীষ নয়, কারণ হ কিন্তু এই শীষ ধ্বনির মধ্যে নেই, তাই কিন্তু অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? আবার একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে, এরকম এরকম প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? প্রশ্নটা এইভাবে দিতে পারে যে, তোমাদের প্রশ্নটা ঘুরে এইভাবে দিতে পারে যে সমস্ত উষ্ণবর্ণ শীষ ধ্বনি ও অঘোষ, এগুলো তোমাদের যখন মক টেস্ট করাবো তখন করিয়ে দেবো, ঠিক আছে? মক টেস্ট আকারে যখন প্রশ্ন নিয়ে আসবো তখন ডিটেলস আমি বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো নেক্সট দেখো। দেখো ওখান থেকে আরো ভালো কোশ্চেন তৈরি করা যাবে, সেগুলো আমি মক টেস্টে করে দেবো। দেখো অন্তস্থ ব কি? দেখো অন্তস্থ ব আমরা জানি ব হচ্ছে দুটো, একটা হচ্ছে কি বর্গীয় ব আর একটা হচ্ছে কি অন্তস্থ ব, আমরা জানি না? জানি। একটা এই ব আর একটা ব, তাহলে এই দুটো ব আমরা কিভাবে চিনবো কোনটা অন্তস্থ ব আর কোনটা বর্গীয় ব? বলছি দেখো, একদিকে স্পর্শ বর্ণ, একদিকে মানে স্পর্শ বর্ণ, অন্যদিকে উষ্ণ বর্ণ, এই দুটো শ্রেণীর অন্তে বা মধ্যে অবস্থান করে বলে এগুলোকে কি বলা হয়? অন্তস্থ বর্ণ বলা হয়। তাহলে অন্তস্থ বর্ণ কটি আছে? অন্তস্থ বর্ণ রয়েছে 4টি, অন্তুস জ, র, ল আর ব। এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো আমরা অন্তস্থ বর্ণ। বোঝা গেল? তাহলে এগুলোকে আমরা কি বলবো? অন্তস্থ বর্ণ বলবো। ক্লিয়ার? এবার জিনিসটা বোঝো। এবার আমরা জানি যে ব হচ্ছে কি, এই ব হচ্ছে দুটো, একটা বর্গীয় ব আর একটা হচ্ছে কি অন্তস্থ ব, তাই তো? একটা বর্গীয় ব বলা হয় আর একটা বলা হয় অন্তস্থ ব বলা হয়। দেখো আমি যখন লিখলাম বাবুল, বয়াকার বয়সুল্লা বাবুল, এই ব গুলো কি? এই ব গুলো হচ্ছে বর্গীয় ব, ঠিক আছে? দেখো বাবুল, বা ধরো লিখলাম কি বাপন, ঠিক আছে? বাপন, এটা কি? এটা হচ্ছে কি বর্গীয় ব। কিন্তু লিখলাম ধরো আমি স্বপ্ন, দেখো এই যে ব, এই বয়ের কি উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। তাহলে যখন কোনো ব উচ্চারণ হবে না, তারা হাইট থাকবে, সেটাকে আমরা বলবো অন্তস্থ ব। আর অন্তস্থ ব কখনোই একা বসতে পারে না, কারোর না কারোর সঙ্গে যুক্ত হয়ে বসে। আর যেটা বর্গীয় ব সেটা কিন্তু স্বাধীনভাবে বসতে পারে। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, নেক্সট এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ বা অযোগবাহ বর্ণ। এগুলো কি বলছে? যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরের আশ্রয় ছাড়া উচ্চারণ তো হয় না, তাকে বলছে কি আশ্রয় স্থানভাগী বর্ণ। অর্থাৎ আগের যে বর্ণটি রয়েছে সে আগের বর্ণের সঙ্গে উচ্চারণ হয়, সেগুলোকে আমরা বলবো আশ্রয় স্থানভাগী বর্ণ। যেমন দেখো, যেমন হচ্ছে কি অনেশ্বর, তারপর বিসর্গ, এই দুটিকে আমরা কি বলবো? আশ্রয় স্থানভাগী বর্ণ বলবো। তাহলে অনেশ্বর এবং বিসর্গ এই দুটি বর্ণকে আমরা কি বলবো? আশ্রয় স্থানভাগী বর্ণ বলবো। ক্লিয়ার? দেখো বলছে বাংলা ভাষায় প্রচলিত বর্ণমালায় যতগুলি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে ততগুলি স্বর বা ব্যঞ্জন ধ্বনিতে মানে ব্যঞ্জন ধ্বনি নেই। এখানে কি লেখা আছে ভালো করে দেখো। বলছে বাংলা ভাষায় প্রচলিত বর্ণমালায় যতগুলি স্বরবর্ণ আছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক ততগুলি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি নেই। তার মানে হচ্ছে বাংলা বর্ণমালায় যতগুলি বর্ণ আছে ততগুলি কিন্তু আমাদের ধ্বনি নেই, এই জিনিসটা এখানে কিন্তু বলতে চেয়েছে। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? তো আজকে আমরা এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদেরকে বাকিটা আমি পড়িয়ে দেবো, অনেক কিছু রয়েছে। দেখো এইগুলো তোমাদেরকে যদি ভালো করে পড়াতে পারি তাহলে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল না? দেখো এখান থেকে একটা প্রশ্ন দিয়েছিল, অল্প প্রাণ মহাপ্রাণ। দেখো অল্প প্রাণ মহাপ্রাণ থেকে দিয়েছিল দন্ত স, এই দন্ত সটা কিন্তু মহাপ্রাণ হবে, তাই তোমাদের অপশন কিন্তু ভুল ছিল, ঠিক আছে? তো অপশন ভুল ছিল, দন্ত স কিন্তু মহাপ্রাণ হবে। এগুলো আমি কিন্তু সবই করাবো, যেগুলো করাবো এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। একটু ভালো করে মন দিয়ে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে? আর শুধুমাত্র তোমরা রেগুলার ক্লাসের জন্য অবশ্যই আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। রেগুলার তোমরা ক্লাস করতে পারবে একদম টপিক ওয়াইজ। ওকে, থ্যাংক ইউ। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647
3000217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।